ভাইরে, সম্প্রতি নেহা কক্করের ললিপপ শিরোনামের একটি গান শুনলাম। গানটা প্রথমে যখন চালু করি তখন মনে হয়েছিল ভুল করে কোনো দুষ্টু সাইডে হয়তো ঢুকে পড়েছে। গানের আগামাথা কিছু বুঝি না, শুধু দেখেছি নেহা কক্করের মুচড়ামুচড়ি। এই এক গানে নেহা কক্কর যতবার ললিপপ শব্দটা উচ্চারণ করেছেন, অ্যালেক্স স্টার তার গোটা জীবনে ততগুলো ললিপপ চোখে দেখে নাই। একটা ললিপপের জন্য শিল্পীর এত আবেগ দেখে আমার তো কেন্দ্রে দিতে ইচ্ছে করছিল। আর সেই গানে নেহা কক্করের এক্সপ্রেশন দেখে আমার পেটের মধ্যে থাকা গুড়াকামিগুলো চিৎকার দিয়ে মরে গেছে। কি এক্সপ্রেশন মাইরি, দেখলেই দাঁড়িয়ে যাবে, মানে গায়ের লোম আর কি। গানে বলেছে ললিপপের কথা, মাগার মুখের অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছিল অন্য কিছু। নাসার কিছু বিজ্ঞানীরা চুল ছেঁড়া গবেষণা করে বের করেছেন নেহা কক্কর গানের মধ্যে যে ললিপপের কথা বুঝিয়েছেন, এই ললিপপ সেই ললিপপ না। সত্যি কথা বলতে কি ভাই, নেহা কক্করের এই গান শোনার পর আমার তাসনিয়া ফারিনের সাইবেরিয়ার তুষারপাতের গানটা শ্রুতি মধুর মনে হচ্ছে, হিরো আলমের গানগুলোকে মানসম্মত মনে হচ্ছে, আর মাহফুজ রহমানের গানগুলোকে মাস্টারপিস মনে হচ্ছে। অনেকেই আছে যারা শ্রেয়া ঘোষালের সাথে নেহা কক্করের তুলনা করে, মানে কোথায় রাজরানী আর কোথায় টুটরানী, কোথায় কাশ্মীরি উল আর কোথায় বগলের চুল। শ্রেয়া ঘোষাল একটি নাম, একটি কণ্ঠ আর একটি নির্ভরতার প্রতীক। ভারতীয় উপমহাদেশে সঙ্গীত প্রেমীদের কাছে যার কণ্ঠ মানেই আবেগ, মাধুর্য আর পরিশীলিত রুচির এক অনন্য সংমিশ্রণ। কুইন অফ মেলোডি, প্লেব্যাক কুইন অফ বলিউড, এই বিশেষণগুলো কেবল প্রচারণামূলক শব্দ নয়, দীর্ঘ 2 দশকের ধারাবাহিক শ্রেষ্ঠত্বের স্বীকৃতি। লতা মঙ্গেশকর, আশা ভোসলের মতো কিংবদন্তিদের পরেই যখন শ্রেয়া ঘোষালের নাম উচ্চারিত হয় তখন বোঝা যায় এই অবস্থানে পৌঁছানো কোনো দুর্ঘটনা নয়, এটি সাধনার ফল। আরো বিস্ময়কর বিষয় হলো শ্রেয়ার ব্যক্তিত্ব। আজকের বিনোদন জগতে যেখানে জনপ্রিয়তা ধরে রাখতে নাচ, পোশাক, স্টেজ শো কিংবা বিতর্ক প্রায় অপরিহার্য হয়ে উঠেছে, সেখানে শ্রেয়া একেবারেই আলাদা। তিনি নিজের কণ্ঠকেই সবকিছুর কেন্দ্রবিন্দুতে রেখেছেন। কোনো অতিরঞ্জিত অঙ্গভঙ্গি নয়, কোনো চমকপ্রদ পোশাক নয়, একটি মাইক হাতে নিয়ে নিঃশব্দ আত্মবিশ্বাসে গান গাওয়া আর শ্রোতাদের হৃদয় জয় করা। এই সংযম, এই মার্জিত ভঙ্গি তাকে আলাদা করে চেনায়। জনপ্রিয়তার জন্য তাকে নিজেকে বদলাতে হয়নি, বরং জনপ্রিয়তাই তার কাছে এসে ধরা দিয়েছে। অন্যদিকে নেহা কক্করের প্রসঙ্গ এলে তুলনাটা স্বাভাবিকভাবেই উঠে আসে। নেহা কক্কর নিঃসন্দেহে একজন প্রতিভাবান গায়িকা, তার কণ্ঠে উষ্ণতা আছে, আবেদন আছে এবং তিনি বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন। দিল দিয়া গাল্লানের মতো গান আতিফ আসলামের সঙ্গে গেয়ে তিনি প্রমাণ করেছেন চাইলেই তিনি সংবেদনশীল, পরিমিত গানও দারুণভাবে গাইতে পারেন। তবে সমস্যা প্রতিভায় নয়, ফোকাসে। নেহার ক্যারিয়ারে দেখা যায় সঙ্গীত চর্চার পাশাপাশি কনসার্টের জাঁকজমক, পোশাক আশাকের চাকচিক্য, মিউজিক ভিডিওর অতিরিক্ত উপস্থিতি, এসবই ধীরে ধীরে মুখ্য হয়ে উঠেছে। তিনি যেন গায়িকার চেয়ে পারফর্মার হয়ে উঠতে বেশি আগ্রহী। এতে জনপ্রিয়তা পাওয়া যায় ঠিকই, কিন্তু সেই জনপ্রিয়তা দীর্ঘস্থায়ী হয় কিনা সেটাই প্রশ্ন। বলিউডের ভয়েস হতে চাইলে কণ্ঠকেই প্রধান শক্তি হিসেবে লালন করতে হয়, যেমনটা শ্রেয়া ঘোষাল করেছেন বছরের পর বছর। এখানে কাউকে খাটো করা উদ্দেশ্য নয়, এভারেজ প্রতিভা নিয়ে জন্মানো কোনো অপরাধ নয়, বরং সেই প্রতিভাকে অধ্যবসায়, সাধনা আর সঠিক দিক নির্দেশনার মাধ্যমে অসাধারণ করে তোলাই শিল্পীর দায়িত্ব। নেহা কক্করের কণ্ঠে সেই সম্ভাবনা আছে, শুধু প্রয়োজন গানের গভীরতায় আরো ডুবে যাওয়া, অপ্রয়োজনীয় চাকচিক্য থেকে নিজেকে সরিয়ে আনা। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, শ্রেয়া ঘোষাল বিশ্বাস করেন গানই শিল্পীর পরিচয়, আর নেহা কক্করের সামনে এখনো সুযোগ আছে সেই পথ বেছে নেওয়ার। যদি তিনি কণ্ঠকে কেন্দ্র করে নিজের শিল্পী সত্তাকে নতুন করে নির্মাণ করেন, তাহলে হয়তো একদিন এই তুলনাটাও বদলে যাবে, কারণ প্রকৃত সঙ্গীতে শেষ কথা বলে কণ্ঠ সব সময়ই।